সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আজকে আমরা একটা জাপানিজ এনিমে সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটির নাম হচ্ছে এ থেম অফ মাই হার্ট। আর এটা এমন একটা সিনেমা যেটার আমি যখন একটা হিন্দি এক্সপ্লেন দেখেছি আমার কাছে জাস্ট ভালো লেগেছে, কিন্তু এটা সম্পর্কে আমি সংক্ষেপে কি টাইটেল দেবো এটা আমি বুঝতে পারছি না। তবে আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারি সিনেমাটির গল্প সম্পূর্ণ ভিন্ন এবং অন্যান্য জাপানিজ যে এনিমগুলো রয়েছে যেগুলো আমাদের কখনোই হতাশ করেনি সেরকমই হবে। তো কথা না বেরিয়ে চলো আমরা খুবই সংক্ষেপে এই জাপানিজ সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে জুন। বাচ্চা একটা মেয়ে, কিন্তু তার সমস্যা হচ্ছে সে অনেক বেশি কথা বলতো এবং বলতে গেলে বলা যায় ও আমার মতো বাচাল। সত্যি কথা বলতে আমিও ছোটবেলায় বাচাল ছিলাম, প্রচুর বেশি কথা বলতাম, এখনো বাচাল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জুন একটা বড় হোটেলের সামনে গিয়েছে ওদের শহরের। আর ও ছোটবেলা থেকে এই হোটেলটাকে একটা ক্যাসেল বা প্রাসাদ মনে করতো এবং ওর স্বপ্ন ছিল যে এই প্রাসাদের ভেতর ওর মনের মানুষ নিয়ে, মানে যখন বড় হবে ওর যখন বয়ফ্রেন্ড হবে বা স্বামী হবে তাকে নিয়ে নাচবে। তো এইভাবে ও যখন স্কুল থেকে আসতো প্রতিদিন ওই হোটেলের সামনে যেত। তো একদিন যখন ওই হোটেলের সামনে ও দাঁড়িয়ে ছিল, ওই হোটেলটা দেখছিল, তখন ও দেখে ওই গেট দিয়ে ওর বাবা একটা মহিলাকে নিয়ে হোটেল থেকে বের হচ্ছে। তো এই ছোট্ট মেয়ে ও তার বুঝতে পারেনি যে ওর বাবা ওর মায়ের সাথে বেইমানি করছে, আরেকটা মেয়ে নিয়ে ঘুরছে। তো এরপরও করে কি বাসায় এসে মাকে সব বলে দেয় যে আমি দেখলাম বাবা হোটেল থেকে একটা মেয়ে নিয়ে বের হলো। আর এই কথার কারণে যেটা হয়, ওর বাবার মায়ের ঝগড়া হয় আর তারপর তাদের ডিভোর্সও হয়ে যায়। এবং যখন ডিভোর্সটা হয় বা ঝগড়া হয় তখন জুন বুঝতে পারে আমি বেশি কথা বলে এই জন্য এই সমস্যাটা হয়েছে। আর তখন জুন লাইফের একটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে আমি আর কোনোদিনও কথা বলবো না। আর সেদিন থেকে জুন কথা বলা বন্ধ করে দেয়। আর এরপর 10 বছর পার হয়ে যায়। জুন এখন হাই স্কুলে পড়ে। তো স্কুলের সবাই মনে করতো জুন বোবা, কথা বলতে পারে না। তো জুনের ক্লাসের যে ক্লাস টিচারটা ছিল সে অনেক ভালো ছিল। তো ক্লাস টিচার হঠাৎ করেই ক্লাসে আসে এবং বলে আমাদের স্কুলে আমি একটা ইভেন্টের আয়োজন করতে চাই, আর এর জন্য আমি একটা টিম গঠন করেছি এবং ওই টিমটারই মেইন দায়িত্ব হবে ওই ইভেন্টটা বা অনুষ্ঠানটা পরিচালনা করা। আর সেই টিমে তোমরা কাজ করবে হচ্ছে জুন, মানে আমাদের সেই বোবা মেয়েটি যে কথা বলা বাদ দিয়েছে। আরেকজনকে দেখানো হয় তাকুমি, আরেকটা হচ্ছে তাসাকি, আর একটা মেয়ে নিতো। আর এখানে আমরা জানতে পারি এই চারজন 4 রকম ছিল এবং এক একজন এক এক জিনিস নিয়ে থাকতো। তো এখানে টিচার মূলত যেটা করেছে, সে ক্লাস টিচার, সে প্রত্যেকটা স্টুডেন্টদের তো ফলো করে। তো এই 4 জন টিচারকে তার কাছে অস্বাভাবিক মনে হতো। তো সে মূলত চাচ্ছিল কি এই ইভেন্টের মাধ্যমে 4 জন স্টুডেন্টকে স্বাভাবিক জীবনে আনা বা সোশিয়াল করা, কিন্তু ওই 4 জন জয়েন করতে চাচ্ছিল না। কিন্তু ওরা তো আর জানে না যে ক্লাস টিচার এই ইভেন্টটাই করেছে ওদের জীবনের নতুন মোড় আনতে বা জীবনটাকে পরিবর্তন করতে। তো এখানে আমাদের এরপর সবার জীবন আলাদা আলাদা ভাবে দেখানো হয়। যেমন তাসাকি, যে কিনা একজন বেসবল প্লেয়ার, কিন্তু তার হাত ভাঙে এবং খুবই ডিপ্রেশনে রয়েছে। আরেকটু পরে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এরপর হচ্ছে তাকুমি, যে আর কি জাপানিজ নায়ক চেহারা। তো সে যেটা এক্সপার্ট সেটা হচ্ছে মিউজিক্যাল যন্ত্র বাজায়, সেও খুব ডিপ্রেসড। আর এরপর হচ্ছে নিতু, যে একসময় স্কুলের চিয়ার লিডার স্কোয়াডের লিডার ছিল, কিন্তু এখন সে ডিপ্রেসড এবং তারা 4 জনে ভিন্ন ভিন্ন কারণে ডিপ্রেসড। আর আমাদের জুন তো জুনি। তো এরপর দেখা যায় তাকুমি তার স্যারকে বলতে যায় সেই ইভেন্টে জয়েন হবে না, কিন্তু তখনই সেই সময় তার চোখে সেখানে থেকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পায় এবং তার মধ্যে গান করার একটা জোশ এসে পড়ে। কিন্তু এখানে উল্লেখ্য সে মনে করছিল তাকে কেউ দেখছে না, কিন্তু লুকিয়ে জিন এবং তার টিচার সব দেখছিল। এবং সে যখন গান গায় তখন তাকুমির গান শুনে টিচার সিদ্ধান্ত নেয় এই ইভেন্টটা হবে এরকম, যেটা নাটক হবে প্লাস গানও হবে। কিন্তু তারপরেও তাকুমি রাজি হয় না, বাট টিচারের চাপে তাকে বাধ্য হতে হয়। আর এরকম একটা টিচার পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এরপর দেখা যায় যেহেতু ইভেন্ট করতে হবে তখন জুন আর তাকুমি কাছাকাছি থাকতে হয়েছে। তো জুনের তাকুমির প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। আর তখন জুন যেটা করে, তাকুমিকে তার সাথে হয়ে যাওয়ার সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত বলে, যে কিভাবে সে বেশি কথা বলতো, তার বেশি কথা বলতে গিয়ে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছে এবং আজ পর্যন্ত সে কথা বলেনি, মানে নিজে থেকে কথা বলা বাদ দিয়েছে। এগুলো কিন্তু সে চ্যাটে বলছিল, মোবাইলের চ্যাটে। তো এগুলো দেখে তো তাকুমি অবাক হয়ে যায় যে একজন মানুষ কিভাবে টানা 10 বছর কথা না বলে থাকতে পারে। তো এরপর তাকুমি যখন জুনকে বলে কথা বলতে, তখন জুন যখন কথা বলতে যায় টানা 10 বছর পর, আমরা দেখতে পাই জুনের অনেক কষ্ট হয় এবং কথা বলতে গেলেই তার পেটে ব্যথা শুরু হয়। কিন্তু তাকুমি তখন বুঝতে পারে যে এটা শুধুমাত্র হচ্ছে ওর মনের ভয়ের জন্য, যে ভয়টাও 10 বছর ধরে পুষিয়ে রেখেছে যে ও কথা বললে একটা সমস্যার সৃষ্টি হবে, সেই ভয়টা থেকে ও কথা বলতে পারছে না। ওর শুধুমাত্র একটু সাপোর্টের প্রয়োজন, সাপোর্ট পেলেও ঠিক হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাই শুধুমাত্র জুন যে এরকম ছিল তা কিন্তু নয়, তাসাকিও ডিপ্রেশনে ছিল, কারণ তার টিম ন্যাশনাল থেকে বাদ পড়ে গিয়েছে। আর এর কারণটি হচ্ছে তার ইনজুরি, মানে একদিন খেলার দিন সে মাতব্বরি করে সাইক্লিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলেছে। আর এর জন্য তার টিম চান্স পায়নি। আর এর জন্য তার টিমের বাকি সবাই তার পেছনে নানান খারাপ কথা বলে। আর কয়েকবার সে তার প্রতিবাদও করেছে খারাপ ভাবে। তো এইসব কারণে সেই ইভেন্টের প্রতি মোটেও আগ্রহী নয়। আর এর জন্য তাকুমি যখন গান গায় তার কাছে অনেক বিরক্ত লাগে। আর এ কারণে তাকুমি এবং তাসাকির মধ্যে লড়াই হতে থাকে। তোমরা কিন্তু নাম আবার গুলিয়ে ফেলো না, যেটা ছোট চুল সেটা হচ্ছে তাসাকি, যেটা বড় চুল সেটা হচ্ছে তাকুমি। আর অন্যদিকে দেখা যায় জুনের মায়ের সাথে জুনের কিন্তু কথা হতো না, এক বাড়িতে থাকা সত্ত্বেও 10 বছর কথা বলে না এবং তাদের সাথে কোনো ভালো সম্পর্কও নেই। এবং জুনের মা কিন্তু আজও পর্যন্ত জুনের বাবার সাথে ডিভোর্স হওয়ার কারণ হিসেবে জুনকেই দায়ী করে। কিন্তু জুনের মা কখনো বোঝার চেষ্টা করেনি যে এইগুলো ভেবে অলরেডি জুনের ভেতরে কি অবস্থা চলছে। তো এটা থেকে সে নিস্তার পেতে শান্তি পাওয়ার জন্য সে তাকুমির সাথে সময় কাটাতে শুরু করে, কারণ তাকুমির প্রতি তার একটু আগ্রহ এসেছে,
আকর্ষণ এসেছে। তো এরপর থেকে ওরা দুজন একসাথে অনেক সময় কাটায়। তো তাকামি তখন জুনকে বলে তুমি গানের মাধ্যমে তোমার ভেতরে থাকা যত কথা রয়েছে সেগুলো বাইরে আনবে। আর এখানে উল্লেখ্য জুন কিন্তু এখনো কোনো কথা বলেনি, কিন্তু তাকামি চাচ্ছে ওই অনুষ্ঠানে জুনই গান করবে এবং জুনের মনে যত খেদ আছে সবও নিজের মুখে বলবে। তো এইভাবে সাপোর্ট পেতে পেতে তাকামির প্রতি জুনের একটা আলাদা অনুভূতি আসা শুরু করে। কিন্তু এখন সিনেমাতে আবার আরেকটা টুইস্ট আসে। আমরা বুঝতে পারি ওদের টিমে নিতু নামে যে আরেকটা মেয়ে রয়েছে তার সাথে তাকুমির অনেক আগে থেকে সম্পর্ক। তারা যখন ক্লাস 6-এ ছিল তখন থেকেই তারা কাপল মানে প্রেম করতো, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক নেই। কেন এটা আর একটু পরে আমরা জানতে পারবো। কিন্তু এখন যেটা হয়েছে জুনকে তাকুমির সাথে দেখে নিতোর অনেক হিংসা হওয়া শুরু হয়। আর এরপর সিনেমার আরেকটা টার্নিং পয়েন্ট আসে যেখানে আমরা দেখি হঠাৎ করে তাকাশির মধ্যে মানে ওই বেসবল প্লেয়ার ছোট চুলালা যেটা একটু দুষ্টু দুষ্টু পাজি পাজি, ওর মাথায় এমন একটা পরিবর্তন আসে। ও করে কি হঠাৎ করে দলের যত সদস্য রয়েছে সবার কাছে ক্ষমা চায় যে আমারই আসলে সেদিন উচিত হয়নি খেলার আগের দিন সাইক্লিং এ যাওয়া, আমার জন্যই তোমরা ন্যাশনাল টিমে খেলতে পারোনি। মানে হঠাৎ করে মনের ভেতর শুভবুদ্ধির উদয় হয়। আর তারপর সে জুনের কাছে তাকাশির কাছে মানে বাকি টিমমেট সবাইদের কাছে ক্ষমা চায় এবং সে বলে যে এই ইভেন্টের সর্বোপরি আমি তোমাদের সহযোগিতা করব। মানে আস্তে আস্তে চেঞ্জ আসতে শুরু করেছে। আর এরপর যখন তাকুমি সবাইকে জুনের ব্যাপারটা বলে যে জুন এরকম গত 10 বছর ধরে কথা বলে না এবং বর্তমান ওর মানসিক অবস্থা এরকম এবং এরকম একটা সিচুয়েশনে আছে, এটা জানতে পেরে ক্লাসের সবাই এই ইভেন্টে জয়েন করে এবং সবাই বলে আমরা যার যার মতো যতটুকু সম্ভব এই ইভেন্টকে সফল করার জন্য চেষ্টা করব। আর এত সবার আগ্রহ দেখে জুনও সিদ্ধান্ত নেয় সে এই ইভেন্টে গান গাইবে যত কষ্টই হোক এবং সে তার জীবনকে আরেকটা সুযোগ দেবে। কিন্তু এরই মধ্যে যেটা হয় জুন তাকুমির উপর আরো পাগল হয়ে যায়। কিন্তু একটু পরে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি তাকুমি কাকে পছন্দ করে। তো যাই হোক অন্যদিকে ইভেন্ট একদম নিকটে, সবাই ইভেন্ট নিয়ে বিজি হয়ে পড়েছে, কেউ কস্টিউমের দিকে কেউ ডান্সের দিকে। মানে বুঝতেই পারছে একটা অনুষ্ঠান হলে তো চারপাশে অনেক মানুষ লাগে। তো এইভাবে দেখতে দেখতে ইভেন্টের আর মাত্র একদিন বাকি রয়েছে। আর তখন তাকুমির সাথে নিতুর দেখা হয় এবং এখানে আমরা জানতে পারি তাকুমি আর নিতু অনেক সম্পর্ক ছিল, কিন্তু তাকুমির বাবা মায়ের ডিভোর্স হওয়ার পরে তাদের দূরত্ব বাড়ে এবং এখানে যখন কথা হয় আমরা জানতে পারি তাকুমি এখনো নিতুকে পছন্দ করে এবং জুনকে শুধুমাত্র স্বাভাবিক জীবনে আনার জন্য ওকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু এটা আবার জুন আড়াল থেকে শুনে ফেলে এবং এই জিনিসটা তার হৃদয়ে এতখানি আঘাত করে তার হৃদয় টুকরো টুকরো হয়ে যায় এবং এত টুকরো হয়ে যায় যে যেটা আমরা সময় মিলেও গুনতে পারবো না। আর এরপর আমরা দেখি প্রোগ্রামের দিন চলে এসেছে। আর এই প্রোগ্রামটা কিন্তু স্পেশালি জুনের জন্য, বাকি সবাই কিন্তু মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। তো প্রোগ্রাম শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি, কিন্তু জুনের কোনো খবর নেই। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আজকে জুনই হচ্ছে লিড সিঙ্গার, সেই গান করবে। কিন্তু তখন আমাদের যে পাগলা বয় আছে বেসবল প্লেয়ার তাসাকি, সে সাহসের পরীক্ষা দেয়। সে বলে প্রোগ্রাম চালু কর, প্রোগ্রাম আমি হ্যান্ডেল করছি। আর অন্যদিকে তাকুমিকে পাঠায় মানে বড় চুলালা ছেলেটাকে পাঠায় জুনকে খুঁজে আনার জন্য। আর ক্লাসের বাকি সব যে স্টুডেন্ট ছিল ওদেরকে এক একটা রোল দিয়ে তাসাকি করে কি সময় কাটাতে থাকে। আর অন্যদিকে তাকুমি করে কি পুরো শহরে জুনকে পাগলের মতো খুঁজতে থাকে। আর এক সময় জুনকে সেই হোটেলে পেয়ে যায় যে হোটেলটা গত 8 বছর ধরে পরিত্যক্ত রয়েছে, মানে অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। আর জুনের কাছ থেকে সে অলরেডি শুনেছিল ওই ক্যাসেলে সে বয়ফ্রেন্ড নিয়ে নাচার ইচ্ছা, তো সেই হিসেবে ওখানে তাকুমি খুঁজতে গিয়েছে। তো ওখানে গিয়ে তাকুমি দেখতে পায় জুনের মুখে কষ্ট আর হতাশার চাপ স্পষ্ট আগের চেয়ে অনেক বেশি। তো তাকুমি তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, যা বলার সত্য বলো। সত্য সবসময় তিতাই হয়, কিন্তু সেটা মনে রাখবে না, সেটা মনের ভেতর রাখলে সেটা তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। কিন্তু এসব কথা জুনের গায়ে লাগছে না, কারণ তার জীবনে সে মাত্র তাকুমিকে ভালোবেসেছে এবং তাকুমির জন্য নতুন করে জীবন শুরু করতে চেয়েছে, কিন্তু সেও আরেকজনকে ভালোবাসে। তাহলে জুন কিভাবে ঠিক থাকবে? তো এই জন্য জুন চুপ করে থাকে। কিন্তু তখন তাকুমি আবারও বলে তুমি যদি এভাবে কথা না বলো, তুমি যদি অন্ধকারে থাকো, তোমাকে অন্ধকারে একসময় গ্রাস করে ফেলবে। তোমার ভেতরে জমাট কথাগুলো আটকে পড়ে সেগুলো তোমাকে টুকরো টুকরো করে খাবে। আর তুমি যত বেশি কথা বলবে তুমি তত বেঁচে থাকাটা এনজয় করতে পারবে। তো তুমি তোমার মনের কথাগুলো সাহস করে উজাড় করে সব বলে ফেলো। যদি তুমি আমাকে বলতে না চাও তাহলে ইভেন্টে গিয়ে তুমি গানের মাধ্যমে সবাইকে বলো, তোমার কষ্টগুলো তুমি গানের মাধ্যমে উড়িয়ে দাও। আর তোমার জন্য না হোক অন্তত আমাদের জন্য, আমরা এত কষ্ট করেছি, আমাদের জন্য তুমি ইভেন্টে আসো। এরপর আমাদের দেখানো হয় জুন সত্যি সত্যি ইভেন্ট শেষ হওয়ার একটু সময় আগে চলে এসেছে এবং এরপর যখন জুন গান শুরু করে, গত 10 বছরে কিন্তু ও কথাই বলেনি, তো যখন গান শুরু করে ওই গানের যে কথাগুলো ছিল তার জীবনের কথা, সব কষ্টগুলো সে সুরের মধ্যে যখন বের করে সবাই হা হয়ে যায় এবং সবার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় এবং জুনের ভেতর থেকেও সকল কষ্ট বেরিয়ে যায় এবং এতদিনকার চুপচাপ নকল জুনের মধ্যে থেকে আসল জুন বেরিয়ে আসে। কিন্তু এত খুশির মধ্যেও জুনের মনে কিন্তু একটু দুঃখ রয়েছে। আর সেই দুঃখটাও এখন শেষ হয়ে যায় যখন আমরা দেখি সিনেমার শেষে তাসাকি এসে মানে ওই বেসবল প্লেয়ার এসে জুনকে প্রপোজ করে। আর এখন নতুন জুন তার নতুন ভালোবাসা পেয়ে যায় আর এখান থেকে সে তার নতুন একটা সুন্দর জীবন শুরু করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক এই সিনেমা থেকে আমাদের যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে তোমার জীবনে যে পরিস্থিতিই থাক না কেন জীবনকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। হতে পারে তুমি যে আশা করছো তার চেয়ে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে এবং তুমি যতখানি সুন্দর জীবন আশা করেছিলে জীবন তার চেয়েও সুন্দর হতে পারে, তার চেয়েও আনন্দময় হতে পারে। তো নেভার গিভ আপ। আর এখানে আরেকটা মজার কথা বলি আমার লাইফ সম্পর্কে, সেম জুনের মতো প্রবলেমটা আমার ছিল। আমি ছোটবেলাতে স্কুল লাইফে এমনকি ভার্সিটি লাইফেও মাঝে মাঝে আত্মীয় স্বজনের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু কথা বলে ফেলতাম যার জন্য পরে প্রচুর পস্তাতে হতো, মানে না বুঝেই কথা বলে ফেলতাম। এমনকি আমার বাড়িতে সবচেয়ে বেশি সমস্যা হতো, বিশেষ করে আমার মায়ের সাথে, ভাইয়ের সাথে, আমার আব্বুর সাথেও। তো এই জন্য আমি ভেবেছিলাম আর কখনো কথাই বলবো না, মানে এরকম আমিও ভেবেছি
দিয়েছি যে কোনোদিন আর কথা বলবো না। তো আমার লাইফ থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা আমি বলছি তোমাকে। অনেক সময় হয় কি, ধরো একটা জায়গায় তুমি বেড়াতে গিয়েছো যেখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে, কিংবা তোমার ফ্রেন্ডের সাথে তার ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছো, অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, সবাই অনেক কথা বলছে। তো তোমার কাছে মনে হচ্ছে যে ওরা সবাই কত চিল করছে, কথা বলছে, আমি কথা বলছি না, কেমন দেখাচ্ছে, আনইজি লাগছে তোমার কাছে। তো তখন তুমি যদি কথা বলতে যাও তাহলে কি হবে, তখন তুমি এমন একটা কথা বলতে পারো যার জন্য একটা সমস্যার সৃষ্টি হবে বা উল্টো বোকা হয়ে যাবে। তো তোমার ভেতরে যদি কথা না থাকে তাহলে চুপ থাকা শ্রেয়। ওটা একটা আলাদা স্মার্টনেস। মানে কথা খালি বলতে হবে এরকম কিছু নয়, সিচুয়েশন বুঝে কথা বলতে হবে আর কি। তো তুমি যদি কোনো আত্মীয় স্বজন বাড়ি যাও বা কোথাও যাও, যদি কথা খুঁজে না পাও তখন কোনো কথা বলবেই না। তাহলে ওভাবে সমাজ রক্ষা করতে গিয়ে কথা বললে হবে কি, উল্টো ওর একটা ফ্যাটাল বা ইরোরের সৃষ্টি হবে। এটা আমি মেনটেন করে চলি আর কি। আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছেই যাই, যেখানেই যাই, যদি আমার ভেতরে কথা না থাকে আমি বলি না, কিন্তু লাগাতার আমার মুখে কথা থাকেই এবং পয়েন্টে পয়েন্টে কথা থাকে, কারণ বয়সের একটা ব্যাপার আছে, 31 বছর অভিজ্ঞতা। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তবে গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে একটা মানবিক আবেদন রয়েছে। আমাদের ফ্রেন্ডের স্ত্রী বর্তমানে গুরুতর অবস্থায় হসপিটালে অ্যাডমিট রয়েছে এবং তাকে বাঁচাতে হলে খুব দ্রুত একটা অপারেশন করতে হবে, যেটা খুবই ব্যয়বহুল। তবে আমার ওই বন্ধু আর্থিকভাবে অত সচ্ছল নয় যে 7-8 লাখ টাকার মধ্যে এত ব্যয়বহুল একটা চিকিৎসা সে করাতে পারবে। তো এই জন্য আমরা যেটা করেছি, আমরা ব্যাচমেট সবাই মিলে যে যেরকম পেরেছি সবাই টাকা দিয়েছি, প্লাস যেখান থেকে পেরেছি টাকা উঠিয়েছি। এইভাবে আমাদের বেশ কিছু টাকা এক্সাই করেছি। সময় এবং সামর্থ্য দুটোই কম রয়েছে, যার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধুর ব্যাপারে আমরা একটু আপনাদের কাছে এসেছি। আমাদের বন্ধুর ওয়াইফের হার্ট এবং ফুসফুসের মাঝখানে একটা টিউমার হয়েছিল। দীর্ঘদিন এই টিউমার হওয়াতে ওর ওইখানে ক্যান্সার হয়ে গেছে। ডাক্তাররা ওইভাবে ট্রিটমেন্ট করতেও পারে নাই। তো এখন ধরা পড়ছে ওইখানে ক্যান্সার হয়ে গেছে, খুব আর্জেন্ট অপারেশন করার দরকার। আর্থিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি অনেক গরিব, তার পাশে কেউ নাই। আমরা এখন তার পাশে দাঁড়াচ্ছি। মেহেরবানি করে আপনারা যে যেভাবে পারেন, যার যার আঙিনার থেকে সে যদি একটু ভাবে আর্থিকভাবে সাহায্য করেন, সে উপকৃত হতো, আমরা আপনাদের কাছে ঋণী থেকে যেতাম। তো স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, একটা হচ্ছে বিকাশ এবং নগদ এজেন্ট নাম্বার, যেখানে আপনি টাকা পাঠাতে চাইলে আপনাকে ক্যাশ আউট করে পাঠাতে হবে। আর আপনার যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আপনি সেই জন্য আমাদের কল করতে পারেন, আর সেই নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি। তো আপনাদের সবার প্রতি একটা অনুরোধ এবং দাবি থাকবে, আপনাদের যার যেরকম সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে দয়া করে অবশ্যই শরীক হবেন। আসলে এই ব্যাপারটা যখন আমি শুনেছি, আমার সামর্থ্য মতো আমি তো হেল্প করেছি, তবে তারপরেও যেহেতু সময় অনেক কম এবং অনেক টাকার ব্যাপার, তখন আমার কাছে মনে হলো আমার যে বিশাল একটা অডিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে একটা গ্রেট সাপোর্ট অবশ্যই আসতে পারে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল আমার উপর অনেক আস্থা রেখেছে এবং আমিও আপনাদের উপর অনেক আস্থা রাখছি যে খুব শীঘ্র হয়তো টাকার ম্যানেজ হয়ে যাবে এবং ওনার অপারেশনটা আমরা দ্রুত করাতে পারবো। এখানে একটা বিষয় নোট করুন, আজকে আমি ডিসেম্বরের 4 তারিখে ভিডিওটা আপলোড দিয়েছি। সর্বোচ্চ আজ থেকে আগামী 7 দিনের মধ্যে আপনি টাকাটা পাঠাবেন। ভিডিও যদি 1 মাস পরে দেখেন তখন যদি আবার টাকা পাঠান, এরকম কিন্তু করবেন না, কারণ বিকাশ নাম্বারটা আমাদের নয়। বিকাশ নাম্বারটা আমরা একটা এজেন্টের কাছ থেকে 7 দিনের জন্য নাম্বারটা নিয়েছি। তো আগামী 7 দিন পর্যন্ত আপনি টাকা পাঠাতে পারবেন। সেটা হচ্ছে আজকে 4 তারিখ। আপনারা যদি টাকা পাঠাতে চান সামনে 12 ডিসেম্বরের মধ্যে পাঠাবেন। 12 ডিসেম্বরের পরে কেউ আর কোনো টাকা পাঠাবেন না প্লিজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের বন্ধুর স্ত্রীর জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে এসে তার সংসার এবং পরিবারের হাল ধরতে পারে।